আরে মেয়ে, তোর সাহস তো বড় কম নয়। আমার অনুমতি না নিয়ে তুই আমার গোলাপের গাছে হাত দিচ্ছিস। এই গোলাপ ফুল পেতে হলে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর 3টি প্রশ্নের যদি ভুল উত্তর দিস তাহলে তোকে আমার পেটে যেতে হবে। বল মেয়ে, তুই রাজি আছিস আমার প্রস্তাবে? বলুন, আপনার কি প্রশ্ন আছে? কুসুমপুর নামক একটি ছোট্ট গ্রামে একজন বৃদ্ধা তার নাতনি নূপুরকে নিয়ে বাস করত। নূপুর ছিল খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। রূপার দিদা মাটির পাত্র তৈরি করার কাজ খুবই ভালো জানতো। রূপার দিদা মাটির পাত্র তৈরি করত, আর সেই মাটির পাত্রগুলি বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতো। দিদা, ও দিদা, এই বয়সে আর কত কাজ করবে বলো তো? আমি তো তোমাকে কতবার বলেছি আমাকে এই মাটির পাত্র বানানো তুমি শেখাও, কিন্তু না, তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। লোকে তো আমাকে কত কথাই শোনায়। এমন একটা দোষী মেয়ে থাকতে বুড়ো দিদা সকাল থেকে রাত পর্যন্ত কেটেই চলেছে। লোকের এমন কথা শুনতে আমার একদম ভালো লাগে না দিদা। কাল থেকে তুমি আমার মাটির পাত্র তৈরি করার কাজ শেখাবে। না রে মা, আমি তোকে দিয়ে কোনো কাজই করাবো না। তাতে লোকে যা বলে বলুক, আমার কিছু আসে যায় না। সেই ছোটবেলায় তোর বাবা মা তোকে ছেড়ে চলে গেল, আর সেই থেকে আমি তোকে অনেক কষ্ট করে বড় করেছি। তোকে কোনো কষ্টই আমি বুঝতে দিইনি কোনোদিন। আর এখন লোকের কথায় আমি তোকে দিয়ে কাজ করাবো, এটা তুই ভাবলি কেমন করে মা? লোকে যা বলে বলতে দে, লোকে তো আর আমাদেরকে খাওয়ায় না। আমরা আমাদের পরিশ্রমের পয়সাই খাই, বুঝেছিস? সে কথা আমিও তো জানি দিদা। ছোটবেলা থেকে তুমি আমাকে একদম কাজ করতে দাওনি, আর অনেক আদর যত্ন করে বড় করেছো। আমাকে সকল সময় তুমি আগলে রেখেছো। মা বাবার অভাব কি জিনিস তা তুমি বুঝতেও দাওনি। প্রতিদিনের মতো সেদিনও রূপার দিদা বাজারে মাটির থালা বাসন বিক্রি করতে গিয়েছিল। মাটির থালা বাসন নিয়ে যাও গো, খুবই কম দাম। মাটির থালা বাসন নিয়ে যাও। আমি খুব কম দামে মাটির থালা বাসন দিয়ে দিচ্ছি, নিয়ে যাও গো, নিয়ে যাও। কিন্তু সেদিন রূপার দিদার কোনো থালা বাসন বিক্রি হলো না। এর 2-1 দিন পর হঠাৎ করে রূপার দিদা খুবই অসুস্থ হয়ে পড়েন। দিদার এমন অসুস্থতার কারণে রূপার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ রূপার দিদা ছাড়া এ জগতে তার আর কেউ ছিল না। দিদা, ও দিদা, তোমার হঠাৎ করে এ কি হয়ে গেল? হঠাৎ করে তুমি এত অসুস্থ কি করে হয়ে গেলে দিদা? ঘরে তো কোনো টাকা পয়সাও নেই যে তোমাকে ভালো ডাক্তার দেখিয়ে একটু ওষুধপত্র দিয়ে সুস্থ করে তুলবো তাড়াতাড়ি। আমি কার সাথে দুটো কষ্টের কথা বলবো? তুমি তো আমার সাথে কথাই বলতে পারছো না দিদা। ওঠো না দিদা, ওঠো, আমার সাথে দুটো কথা বলো দিদা, ওঠো ওঠো। বাবা মা তো কোন ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে। তুমি আর আমাকে ছেড়ে যেও না দিদা। আমি কি করব এখন? না 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 না, আমাকে এইভাবে ভেঙে পড়লে হবে না। আমি এখনই ডাক্তারের কাছে যাব। পয়সা নেই তাতে কি হয়েছে, আমি ওনাকে হাতে পায়ে ধরে এখানে নিয়ে আসবো। এর কিছুক্ষণ পরে রূপা ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে অনেক অনুরোধ করে তাদের বাড়িতে নিয়ে আসে। ডাক্তার বাবু, আমার দিদাকে দেখে কি বুঝলেন? কথা বলছেন না যে? যেভাবেই হোক
আপনি আমার দিদাকে সুস্থ করে দিন। আমার দিদা ছাড়া এই জগতে আমার কেউ যে নেই। যে করেই হোক ডাক্তারবাবু, আপনি আমার দিদাকে সুস্থ করে দিন। দিদাকে ছাড়া আমি বাঁচবো না ডাক্তারবাবু, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। দেখো, তোমার দিদাকে আমি ভালো করে চেক আপ করে দেখেছি। তোমার দিদার শরীরটা একদম ভালো নয়। এখন তোমার দিদা একেবারে শেষ সময়ে পৌঁছে গেছে। এখন যতই টাকা খরচা করেন না কেন, সেগুলি সব বৃথা হয়ে যাবে। তাতে কিছু লাভই হবে না। সব ওষুধে তো আর সব রোগের তো আর ওষুধে কাজ হয় না। বিধাতাকে ডাকতে থাকুন, বিধাতাকে ডাকতে থাকুন। বিধাতা যদি দয়া করে, আর আমি কিছু মেডিসিন দিয়ে যাচ্ছি, সেইগুলো নিয়ম মাফিক খাইয়ে যান। এই ওষুধগুলোর জন্য আমাকে কোনো পয়সা দিতে হবে না, এইগুলো খাইয়ে দেখো। এ কি বলছেন ডাক্তারবাবু, এ কি বলছেন? আমার দিদা কি আর বাঁচবে না? এমন কোনো চিকিৎসা কি নেই যিনি আমার দিদাকে বাঁচাতে পারেন? দয়া করে তুমি এত ভেঙে পড়ো না। তুমি যদি এত ভেঙে পড়ো, তাহলে তোমার দিদাকে কে দেখবে, কে তার খেয়াল রাখবে? আপনি ঠিকই বলেছেন ডাক্তারবাবু, আমাকে শক্ত থাকতেই হবে। আমি যদি ভেঙে পড়ি, তাহলে আমার দিদাকে কে দেখাশোনা করবে? আচ্ছা, এই আমি যে ওষুধগুলো দিয়ে যাচ্ছি, এগুলো নিয়মিত খান, আর ওপরওয়ালাকে ডাকতে থাকুন। আমি তাহলে এখন আসি। দিদা, মন তো আর মানতে চাইছে না। আমি কিভাবে বাঁচবো দিদা তোমাকে ছাড়া? তুমি তো আমাকে মাটির কাজটাও শেখালে না। যদি শেখাতে, তাহলে মাটির কাজ করে আমি অন্তত কিছু পয়সা তো উপার্জন করতে পারতাম। ঘরে তো একদম চাল নেই। আমি তাহলে দিদাকে এখন কি খাওয়াবো? মানুষের বিপদ যখন আসে, তখন বুঝি এইভাবেই আসে। দিদাকে একা বাড়িতে ফেলে রেখে আমি তো কোনো কাজও করতে পারছি না। দিদাকে একা ফেলে যাই, আর তারপরে যদি কোনো অঘটন ঘটে যায়, তখন কি হবে? কি যে করব, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। বাজারে রমেশ কাকার কাছে দিদা মাঝে মধ্যে বাকিতে চাল নিয়ে আসতেন। আমি যাই, দেখি রমেশ কাকার কাছে অনুরোধ করে যদি কিছু চাল বাকিতে পাওয়া যায়। হে বিধাতা, তুমি আমাকে শক্তি দাও। কেন জানি না আমি ভেঙে পড়ছি এত। এইভাবে ভেঙে পড়লে দিদাকে কে দেখাশোনা করবে? এরপরে রূপা বাজারে যায় কিছু চাল বাকিতে পাওয়ার জন্য। রমেশ কাকা, আমার দিদা খুবই অসুস্থ। আপনি কিছু চাল আমাকে বাকিতে দিন। আমি খুব তাড়াতাড়ি আপনার বাকি শোধ করে দেব। না 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 বাপু, তা হবে না। তোমার দিদার কাছে আমি কত টাকা পাই তুমি জানো? তোমার দিদা এর আগে আমার কাছ থেকে 7-8 বার চাল নিয়েছে, কোনো পয়সা দেয়নি আমাকে। আমি আর তোমাদের পাতে পা দেব না। এমনিতেই আমার ব্যবসা অনেক লস চলছে। তুমি বাপু অন্য কোথাও গিয়ে দেখতে পারো, আমার কাছে কোনো ধার বাকি হবে না। রমেশ কাকা, এতটা নিষ্ঠুর হবেন না। দয়া করে আমাকে কিছু চাল বাকিতে দিন। কোনো দিনও আপনার কাছে আমি আর বাকি চাইতে আসবো না, আর খুব তাড়াতাড়ি আপনার সমস্ত টাকা শোধ করে দেব। যেদিন সব টাকা শোধ করতে পারবে, সেদিন এসো আমার কাছ থেকে বাকিতে নিতে। যাও তো বাবু এখন এখান থেকে। সকাল সকাল আমাকে বিরক্ত করো না তো। বাকিতে নেওয়ার সময় 16 আনা, আর টাকা দেওয়ার সময় টিকিটিও খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা কাকা, তোমার কাছ থেকে চাল বাকিতে আর নেব না, আর তোমার টাকাগুলো আমি খুব তাড়াতাড়ি শোধ করে দেব কাকা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যত সব পড়ে আমার পাল্লায়। রূপা বাজার থেকে সোজা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে তার দিদার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। এর ফলে রূপা সব দিক থেকে অনেক অসহায় হয়ে পড়েছিল। পরদিন সকালে রূপাদের বাড়িতে একজন সাধু বাবা আসেন। সাধু বাবা যখন আসছিলেন, তখন রূপা বাড়ির বাইরেতেই দাঁড়িয়েছিল। কি হয়েছে মা, তোকে এত দুঃখী দেখাচ্ছে কেন? আমাকে সব খুলে বল, আমি যদি তোকে কোনো সাহায্য করতে পারি। সাধু বাবা, এ
দুনিয়াতে আমার দিদা ছাড়া আমার আর কেউ নেই। আমার বাবা মা নেই, আমি একজন অনাথ মেয়ে। কিছুদিন ধরে আমার দিদা খুবই অসুস্থ হয়ে পড়েছেন। আমি যে এখন কি করব কিচ্ছুই বুঝতে পারছি না দাদু বাবা। ডাক্তার বলেছেন আমার দিদার যা অসুখ করেছে তার নাকি কখনোই সারবে না। এই অসুখের একটাই মাত্র মুক্তি, আর সেটা হলো মৃত্যু। ও, তাই তোর মনটা এত খারাপ। তোর দিদাকে বাঁচানোর জন্য একটি রাস্তা রয়েছে, আর সেটা খুবই কঠিন। তুই কি তা করতে পারবি মা? তুই একটি মেয়ে, আর মেয়ে হয়ে সেই কাজ করতে পারবি মা? এ কেমন কাজ সাধু বাবা? আপনি দয়া করে তাড়াতাড়ি আমাকে বলুন। আমার দিদার সুস্থের জন্য আমি নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি সাধু বাবা। আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি আমাকে বলুন। যত কঠিন কাজ হোক না কেন আমি তা পারবই, পারতেই হবে আমাকে সাধু বাবা। শোন তাহলে মা বলি, তোকে সাতটা জঙ্গল পার করতে হবে। 7 জঙ্গল পরে একটা নদী পড়বে, আর সেই নদীর পাড়ে রয়েছে একটি গোলাপ গাছ। এ গোলাপ যেমন তেমন গোলাপ নয়, এ গোলাপটির নাম হলো মৃত সঞ্জীবনী গোলাপ। সেই গোলাপটি ছিঁড়ে এনে তুই যদি তোর দিদার মাথায় ঠেকাস, সাথে সাথে তোর দিদা আবার সুস্থ হয়ে উঠবে। কিন্তু মা, খুব সাবধান, এই গোলাপ গাছটি পাহারা দিচ্ছে একটি জিন। সেখানে যাওয়ার রাস্তা খুবই দুর্গম, আর পাহারাদার জিন তোকে 3টি প্রশ্ন করবে। তুই 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারলে তবেই তুই সেই গোলাপ পাবি। আর তুই যদি ঠিকঠাক উত্তর দিতে না পারিস তাহলে তোকে কিন্তু জিনের পেটেই যেতে হবে। এখন সিদ্ধান্ত তোর, তুই সেখানে যেতে পারবি কি না? সাধু বাবা, সেখানে আমাকে যেতেই হবে। আমার দিদার জীবন বাঁচানোর জন্য আমাকে পারতেই হবে সাধু বাবা, পারতেই হবে। আপনি শুধু আমাকে একটু আশীর্বাদ করুন, আমি যেন সফল হয়ে ফিরতে পারি। দিদার প্রতি ভালোবাসা আর তোর সাহস সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি তোর কিছু হবে না। বিধাতার কাছে আমি প্রার্থনা করি তুই সফল হয়েই ফিরবি। পারলে তুই এখনই বেরিয়ে পড় মা, আমি এখন আসি। এই কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যান। আমাকে পারতেই হবে, দিদাকে যে করেই হোক আমি সুস্থ করে তুলবই। এই জন্য আমি মৃত্যুকেও ভয় পাই না। জীবন গেলে যাক, তবুও আমি দিদাকে সুস্থ দেখতে চাই। আর দেরি না করে আমি এখনই বেরিয়ে পড়ি। যত তাড়াতাড়ি আমি ফিরতে পারবো ততই আমার দিদার পক্ষে মঙ্গল। এই কথা বলে রূপা খালি হাতেই বেরিয়ে পড়ে সেই ফুলটিকে আনার জন্য। রূপা এক এক করে অনেকগুলি জঙ্গল পেরিয়ে যায়। সে একদম ভয় পেল না। পথ চলতে চলতে এক সময় রাত হয়ে যায়। রূপাও অনেক ক্লান্ত হয়ে পড়ে। শরীরটা যে আর চলছে না, ভীষণ ক্লান্ত লাগছে। যাই, ওই গাছটার তলায় বসে একটু বিশ্রাম নিই, তারপরে আবার পথ চলে যাবে। একটু বিশ্রাম নিয়ে আবার পথ চলা শুরু করব। যে কোনো প্রকারেই হোক, যত তাড়াতাড়ি সম্ভব ওই মৃত্যুঞ্জয় গোলাপ আমাকে নিয়ে আসতেই হবে। দিদা ছাড়া এই জগতে আমার যে আর কেউ নেই। কে গো তুমি মেয়ে? এই ঘন জঙ্গলে একে একে কি করছো? এই ভয়ঙ্কর জঙ্গলে সচরাচর মানুষ তো দেখাই যায় না। তুমি কি জঙ্গলে হারিয়ে গেছো না কিছু খুঁজছো? আমাকে বলতে পারো। না গো শিয়াল পণ্ডিত, আমি হারিয়ে যাইনি। আমি মৃত্যুঞ্জয় গোলাপ আনবার জন্য এইখান দিয়েই যাচ্ছিলাম। পথ চলতে চলতে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখানে একটু বিশ্রাম নিচ্ছি। শিয়াল পণ্ডিত, তুমি কি মৃত্যুঞ্জয় গোলাপের নাম শুনেছো কখনো? তার কি কোনো কিছু আমাকে হদিশ বলতে পারো? কি বলছো তুমি মেয়ে? তুমি ওই মৃত্যুঞ্জয় গোলাপ আনতে যাবে যেটাকে পাহাড় দিচ্ছে একটা ভয়ঙ্কর জিন? ওটা খুব ভয়ঙ্কর একটি জায়গা। ওখানে যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা।
আর তুমি যাচ্ছ কিনা সেই গোলাপ আনতে? জীবনের ঝুঁকি নিয়ে ওই ফুল তুমি কেন আনতে যাচ্ছ মেয়ে? আসলে কি হয়েছে জানো তো শিয়াল পণ্ডিত, আমার দিদা খুবই অসুস্থ, আর এই জগতে দিদা ছাড়া আমার আর কেউ নেই। তাই ওই ফুলটিকে আমাকে যে আনতেই হবে। এক সাধু বাবা আমাকে বলেছেন ওই মৃত্যুঞ্জয় গোলাপটি এনে আমার দিদার মাথায় যদি ঠেকাই, আমার দিদা আবার সুস্থ হয়ে উঠবে। আমি হলাম একজন অনাথ মেয়ে, আমার বাবা মা কেউ নেই। আমি আমার দিদাকে ভীষণ ভালোবাসি, তাই আমি আমার জীবনের কোনো পরোয়া করি না। আরে তুমি কত দুঃখী, কিন্তু এই জঙ্গল খুবই ভয়ানক, এখানে অনেক হিংস্র জীবজন্তু রয়েছে। ঠিক আছে, আজ রাতটা তুমি এখানেই কাটিয়ে দাও, সারা রাত আমি তোমাকে পাহারা দেব। তুমি এখানে একটু বিশ্রাম নাও, সকাল হলে আবার বেরিয়ে পড়ো। তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল বন্ধু, আমাকে এত সাহায্য করবার জন্য। এই তো দেখতে দেখতে সকাল হয়ে গেছে, আর দেরি না করে আমি এখনই রওনা দিই। আজকের মধ্যে যে করেই হোক আমাকে ওই গোলাপ ফুলটি নিয়ে আসতেই হবে। দেখতে দেখতে রূপা সমস্ত বাধা অতিক্রম করে তার উদ্দেশ্য সেই গোলাপ ফুলটি সেই গাছের সামনে গিয়ে দাঁড়ায়। এইটাই নিশ্চয়ই সেই মৃত্যুঞ্জয় গোলাপের গাছ। এই ফুল দিয়ে আমার দিদা সুস্থ হয়ে উঠবে। আমি যাই, আমি গিয়ে এখন এই ফুলটিকে তুলে ফেলি। দাঁড়াও মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমার অনুমতি ছাড়া এই গোলাপ গাছে হাত দিচ্ছ যে বড়? এই গোলাপটি নিতে হলে তোমার তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, তবেই তুমি এই গোলাপ পাবে। আর যদি তুমি ভুল উত্তর দাও তাহলে তুমি আমার পেটে চলে আসবে। আমি রাজি আছি জিন বন্ধু, আপনি আমাকে যে প্রশ্ন করবেন আমি উত্তর দিতে রাজি আছি। তোমার প্রথম প্রশ্ন, বলো তো দেখি মেয়ে, কোন বস্তু দিনের আলোতে ছোট হয় আর রাত্রের আলোতে বড় হয়ে যায়? সেটা হচ্ছে ছায়া, কারণ দিনের বেলায় যে কোনো বস্তুর ছায়া ছোট হয়ে যায়, আর রাত্রে সেই ছায়া অনেক বড় দেখায়। তুমি সঠিক উত্তর দিয়েছ মেয়ে। এইবারে তোমার দ্বিতীয় প্রশ্ন, বলো তো দেখি, এমন কোন জিনিস তুমি যত দান করবে তত বাড়বে, আর যতই চেপে রাখবে তত কমে যাবে? আগে সেটা হলো জ্ঞান। জ্ঞান যতই মানুষের মধ্যে বিতরণ করবেন সেটা তত বাড়তে থাকবে, আর তা না করে যদি নিজের কাছে চেপে রেখে দেওয়া যায় তাহলে সেটা কমতে কমতে শেষ হয়ে যাবে। আমি কি ঠিক বলেছি? তুমি একদম সঠিক উত্তর দিয়েছ। এইবারে আমার তৃতীয় প্রশ্ন, একজন মানুষের সব থেকে বড় শক্তি কি? আর এইটার তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে এই মৃত্যুঞ্জয় গোলাপ তোমার। তাহলে এই মৃত্যুঞ্জয় গোলাপ তুমি নিয়ে যেতে পারো। আগে একজন মানুষের সব থেকে বড় শক্তি হচ্ছে তার সাহস আর বিশ্বাস, কারণ মানুষের বিশ্বাস আর সাহস থাকলে সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। আমি কি ঠিক বলেছি জিন বন্ধু? তুমি সব কটা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো। এখন তুমি এই গোলাপ নিয়ে যেতে পারো। তুমি এই গোলাপটি পাওয়ারই যোগ্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জিন বন্ধু, তুমি সকল সময় ভালো থেকো। ঠিক আছে মেয়ে, তুমিও সকল সময় ভালো থেকো, হাসি খুশি থেকো। এখন এই গোলাপটি নিয়ে তুমি তাড়াতাড়ি বাড়ি ফেরো। আমি তাহলে এখন আসি। এরপরে রূপা সেই গোলাপ গাছটির কাছে আসে এবং যত্ন সহকারে গোলাপটি তুলে নিয়ে সে খুব তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয়। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে রূপা বাড়িতে পৌঁছে যায়। দিদা, তুমি এখনই সুস্থ হয়ে যাবে, আমি এই গোলাপটি এখনই তোমার মাথায় ঠেকাচ্ছি।
রূপা আস্তে আস্তে সেই গোলাপটি তার দিদার মাথায় ঠেকায়, আর সঙ্গে সঙ্গে তার দিদা একেবারে সুস্থ হয়ে ওঠে। বড্ড শান্তি লাগছে, মনে হচ্ছে শরীরের যত ব্যথা কষ্ট সব দূর হয়ে গেছে রে মা। রূপা মা, মা কোথায় তুই? এই তো দিদা, তোমার রূপা মা এখানেই দাঁড়িয়ে রয়েছে, তোমার কাছেই। দেখো দিদা, ওই সাধু বাবার দয়াতে তুমি এখন একদম সুস্থ হয়ে গেছো। তোমাকে আমার কাছ থেকে কেউই কেড়ে নিতে পারবে না দিদা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার মা বাবা, তুমি আমার পৃথিবী দিদা, তুমি আমার সব কিছু। তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। আমরা দুজন সারা জীবনে একসাথেই থাকবো দিদা। রূপার এমন কথা শুনে তার দিদার সারা জীবনের যত দুঃখ ছিল তা সব এক নিমেষে মুছে যায়। এরপরে থেকে রূপা আর তার দিদা একসাথে সুখে আনন্দে দিন কাটাতে থাকে।